আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারের বার্ডন ইউনিভার্সিটির কি এটা জনপ্রশাসন। জনপ্রশাসন থেকে আজকে আমাদের যেটা নোটস সেটা হচ্ছে টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তো জনপ্রশাসন আগের দিনে আমরা ভিডিও করেছি, জনপ্রশাসন বুঝেছি কী জিনিস। তো জনপ্রশাসনের পরে দ্বিতীয় অধ্যায়ে কী আছে? টেলারের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, তারপরে গালিকার উর্বিকের ওই পোস্ট কর্বের ধারণা আছে, আর তোমার তারপর হচ্ছে ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র আছে। এই তিনটা আছে মেনলি। তো তার মধ্যে টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব আগেরবারে বড়তে আসেনি, মানে এইবার ইম্পর্টেন্ট, তাই তো? তাহলে টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্বটা কী তার আগে একটু জেনে নাও। যে টেলার আসবে যখন জনপ্রশাসনের বিকাশ কবে থেকে শুরু হয়? জনপ্রশাসন এই কথাটা এইটাই শুরু করে আমেরিকার রাষ্ট্রপতিকে উড্রো উইলসন ছিল 1887। ওই টাইমের পর থেকে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা জিনিস আছে। কী আছে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নিয়মটা কি? যে উড্রো উইলসনের বক্তব্য অনুযায়ী কী ছিল? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটাই হলো যে কে মন্ত্রীরা সব নীতি প্রণয়ন করছে। মন্ত্রীরা কী করছে? নীতি প্রণয়ন করছে। আর সেগুলোকে বাস্তবে রূপদান কে করছে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বাস্তবে রূপদান আমলারা করছে। তাদেরকেই বলা হচ্ছে কি? পাবলিক জনপ্রশাসন। তাহলে অ্যাকচুয়ালি সোজা কথা জনপ্রশাসন কারা? যারা সরকারি আমলা, তারাই হচ্ছে জনপ্রশাসন। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে এবারে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ধারণাটা আগে কী ছিল? যখন 1887 থেকে 1910 অবধি এইটাকে প্রথম পর্যায়ে বলা হয়। কী বলা হয় এটাকে? প্রথম পর্যায়ে। এই প্রথম পর্যায়ে চিন্তাভাবনা ছিল একটু, প্রথম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা এলো, তাই না? প্রাচীন মতবাদ। কিন্তু তারপরে গিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ধারণাটা সেটা আলাদা একটা স্তর, আলাদা একটা মাত্রা এলো। চিন্তাভাবনার লেভেলটা কী হলো? একটু উন্নত হলো। তখনই কী হলো? 1910-এর পর থেকে টেলার। তো টেলারের কি, এই টেলার আসার পরে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি নিয়ে এলো। কী থিওরি নিয়ে এলো? সায়েন্টিফিক। আর অ্যাডমিনিস্ট্রেশন যখন আমরা পড়বো তখন কী কথা মাথায় রেখে পড়বো? যে আমরা একটা কারখানা দিচ্ছি, মানে বিজনেস করতে গেলে আমরা কী দেবো? কারখানা। তো একটা সংস্থা, তো একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করতে গেলে, একটা কারখানা দিতে গেলে আমাদের কি কি দরকার পড়বে, এটা যদি মাথায় রাখিস তাহলে গিয়ে খুব সুবিধা হয়ে যাবে আমাদের জানা। তো টেলার কি বলেছে? যে এর আগে কি ছিল? অ্যাডমিনিস্ট্রেশন কি, তার উপরে একজন থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন উপরে একজন থাকবে, সে নীতি প্রণয়ন করছে। মন্ত্রীরা কী করছে? নীতি প্রণয়ন করছে। আর সেই নীতি অনুযায়ী বাস্তবে সব কিছু পরিচালিত হচ্ছে, তাই না? এবারে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি আসলো যখনই, দ্বিতীয় পর্যায় যখনই এলো, তখন টেলার এসে কি বলছে? টেলার এসে বলছে যে প্রথমেই টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা থিওরি কী কী বলছে এবার আমরা জানবো। যে টেলার এসে বলছে কাজের গতি বাড়াতে হবে, সময় অনুপাতে কী করতে হবে? কাজের গতি বাড়াতে হবে। শ্রমিকদের দক্ষতার সাথে বিচার করতে হবে, মানে শ্রমিকদের কিভাবে নিয়োগ করবে? দক্ষতা। তুমি একটা কারখানা দেবে, তুমি যদি কারখানায় যদি 100টা শ্রমিক নিয়োগ করলে তারা কাজই জানে না ধরো, তাহলে তোমার প্রোডাকশান কী হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে প্রোডাকশান বাড়াতে গেলে আমাকে কী করতে হবে? দক্ষ শ্রমিক নিয়োগ করতে হবে। তারপরে কী করতে হবে? একটা ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, যার কথা অনুযায়ী একটা হায়ারার্কি সিস্টেমে চলবে, ঠিক আছে? তারপরে কী আছে? সময় অনুপাতে তুমি তো দক্ষ নিয়োগ করলে, কিন্তু তারা কি সময় অনুপাতে ঠিকঠাক প্রোডাকশান করছে? তা সময় আর গতি এই ব্যাপারটাকে কী করতে হবে? দেখতে হবে। তো এই সব প্ল্যানিংগুলো যখন নিয়ে এলো, এটাকে কী বলা হচ্ছে? সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। মানে ম্যানেজমেন্টে, কোনো একটা বিজনেসে, কোনো একটা ব্যবস্থাপনায়, ঠিক আছে, কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনে কীভাবে তুমি ম্যানেজ করবে, কীভাবে রিক্রুটমেন্ট করবে, কীভাবে কাজের গতি বাড়াবে, এই সব প্ল্যানিং কোথা থেকে এলো? সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। বোঝাতে পারলাম? তার দ্বিতীয় পর্যায়ে এরা এলো। ক্লিয়ার হচ্ছে? এবার দেখবো নোটসটা কী, ভালো করে দেখো। ঊনবিংশ শতাব্দীর শেষে গতানুগতিক, আগে কী ছিল? গতানুগতিক পদ্ধতি ছিল। পদ্ধতির অবসান ঘটাতে ফ্রেডরিক উইন্সলো টেলার এক যুগান্তকারী চিন্তাধারার জন্ম দেন। কী আছে? 1911 সালে তার বিখ্যাত গ্রন্থ দিতেই হবে নোটসে, প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রকাশিত হয়। কত সালে? 1911 সালে। আমি কি বললাম? দ্বিতীয় ফেজ আমাদের জনপ্রশাসনের পর্যায়গুলো আস্তে আস্তে হয়ে যাবে। প্রথম ফেজ কত থেকে কত? 1887 থেকে 1910, উড্রো উইলসন এর কথা পড়বো। তারপরে দ্বিতীয় ফেজ কত থেকে? 1910 থেকে 1930 অবধি। এই অবধি কী পড়বো আমরা? দ্বিতীয় ফেজ। বুঝতে পেরেছো কী বললাম? দ্বিতীয় পর্যায়। তাহলে দ্বিতীয় পর্যায়ে কে আসবে? টেলার। ক্লিয়ার হচ্ছে? তো প্রিন্সিপাল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, তাহলে প্রকাশিত হয়। মূল লক্ষ্য কী ছিল? বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করে কারখানার উৎপাদন। বুঝতে পারছো কী বললাম? কারখানার উৎপাদন ও শ্রমিকের রোজগার উভয়
পক্ষেরই সর্বাধিক সমৃদ্ধি, মানে শ্রমিকেরও রোজগার বাড়ুক আর যে মালিক আছে তারও যেন উন্নতি হয়, উৎপাদন বাড়ে, লাভ সে করতে পারে শ্রমিকের। টেলরের মতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল কথা কি? মূল কথা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কনসিস্টেন্স ইন কি নোয়িং এক্স্যাক্টলি হোয়াট, কি কনসিস্ট ইন নোয়িং এক্স্যাক্টলি, কোনটা জানার জন্য বলছে, হোয়াট ইউ ওয়ান্ট, কি চাও, তুমি কি চাও, আর হোয়াট ইউ ওয়ান্ট মেন টু ডু অ্যান্ড সিং দ্যাট দে ডু ইট ইন দ্য বেস্ট অ্যান্ড চিপেস্ট ওয়ে, মানে সব থেকে যে কি বলবো চিপেস্ট ওয়ে মানে কম খরচে, ঠিক আছে, যে তুমি একটা রাস্তা বার করো, তোমাকে একটা যদি দেওয়া হয় যে প্রবলেম দেওয়া হলো, সমস্যা, যে এই এতগুলো প্রোডাকশন করতে হবে, তুমি কি করবে, ওটা সব থেকে কম খরচে যদি তুমি বানিয়ে দিতে পারো, খুব ভালো, তাহলে গিয়ে কী হবে, উৎপাদন বাড়বে, সঙ্গে তার কি এফিসিয়েন্সি বাড়বে, সঙ্গে সেটার মূল্য নির্ধারণ করা সুবিধা হবে, বেশি লাভ করা যেতে পারে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে হয়ে গেল, এই একটা কোটেশন যদি দিয়ে দাও নাম্বার আরও বেশি পাবে। এরপরে দেখো সহজ কথায় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কী, তাহলে এবার বুঝতে পারবে। আগের অবস্থা কী ছিল? আগের অবস্থা কারখানায় কাজের নির্দিষ্ট নিয়ম ছিল না, শ্রমিকেরা এলোপাতাড়ি কী করতো, কাজ করতো, ফলে সময় ও যন্ত্রপাতির চরম অপচয় হতো। এইবার টেলারের জাদুকরী সমাধান। টেলার কি বলেছে? টেলার বলছে কাজ শুরুর আগে কী করতে হবে, প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা, আন্দাজে কাজ না করে বিজ্ঞানের সাহায্যে কাজের সেরা উপায়টা খুঁজতে হবে। তাহলে আন্দাজে কাজ আমরা করব না, বিজ্ঞানের সেরা উপায়টি খুঁজব। সহজ ভাষায় কি, সঠিক কর্মী নির্বাচন করতে হবে, কর্মী নির্বাচন অবশ্যই বললাম। তারপরে কী করতে হবে, উপযুক্ত প্রশিক্ষণ, তাদেরকে কী করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। দেখো পুরো কারখানায় যা লাগে তাহলেই বুঝতে পেরে যাবে, নোটস লেখা সহজ। সঠিক পারিশ্রমিক দেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তাহলে কি সঠিক পারিশ্রমিকও তাদের দিতে হবে। বুঝতে পেরেছো কী বললাম? তারপরে কী বলছে, ফলাফল কী, এতে কি হবে, এতে কাজ দ্রুত হবে, খরচ কমবে এবং মালিক ও শ্রমিক উভয়েরই লাভ হবে। তাহলে বুঝতে পারলে পুরো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি বোঝা গেল, এখান থেকে বোঝা হয়ে গেল। এবার এটা লিখলেই তুমি নাম্বার পাবে। এইবারে একটু কী করবে, বৈশিষ্ট্য মূল নীতিগুলো কি দেখো, মূল নীতিসমূহ কি, বিজ্ঞান পদ্ধতির প্রয়োগ। কি বলছে, পুরনো আন্দাজে কাজ করার পদ্ধতি বাতিল করে, ওই কথাগুলোই আবার লিখতে হচ্ছে। দেখো আন্দাজে পদ্ধতি বাতিল করে প্রতিটি কাজের নির্দিষ্ট সময় ও গতি নির্ধারণ করা। আমি কি বলেছিলাম, সময় আর গতি নির্ধারণ করতে হবে। মানসিক বিপ্লব কি, মালিক ও শ্রমিকের সম্পর্ক হবে বন্ধুত্বের, কারখানার উন্নতির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তারপরে বিজ্ঞানভিত্তিক নির্বাচন ও প্রশিক্ষণ, যার যে কাজে দক্ষতা তাকে সেই কাজ দেওয়া এবং দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা। মিলে যাচ্ছে? বুঝতে পারছো কি বললাম? সুবিধা দেখো কত ইজি হয়ে যাবে নোটস। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি কি আর কি, কাজের সুষম বন্টন, কাজটাকে কী করতে হবে, ভাগ বটরা করে দিতে হবে। পুরো সাইন্টিফিক হইতে দেখো, মালিক ও ব্যবস্থাপক কাজের পরিকল্পনা করবেন এবং শ্রমিকরা সেই কাজ করবেন, সেই অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে। উৎপাদন সীমিত না রেখে বৈজ্ঞানিক উপায়ে সবচেয়ে বেশি উৎপাদন নিশ্চিত করতে হবে। আর কি, প্রেরণামূলক মজুরিটা না দিলে তো শ্রমিকরা কাজ করতে পারবে না। শ্রমিকরা যেমন তুমি দক্ষ শ্রমিক নিচ্ছ, তাহলে সেরকম মজুরিও তাদেরকে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলেই তো তারা দেখো মজুরি যাতে কাজের উৎসাহ বাড়বে, মজুরি যত দেবে তত কী হবে, কাজের উৎসাহ বাড়বে, প্রোডাকশন বাড়বে, তাহলে মালিকও বেশি লাভ করতে পারবে, ঠিক আছে। তাহলে লেখা যাবে এইগুলো মূলনীতিগুলো। এইবারে আমরা কী করবো, সীমাবদ্ধতা, তাহলে কিছু সীমাবদ্ধতা আমাদের দিতেই হবে। তাহলে এই তত্ত্বে বিশাল জনপ্রিয়তা পেলেও এর বেশ কিছু কঠোর সমালোচনা হয়েছে। কী করেছে, শ্রমিককে যন্ত্র ভাবা। শ্রমিককে কী ভেবেছে, যন্ত্র। শ্রমিককে তুমি রিক্রুট করো, কাজ করবে, তাকে পারিশ্রমিক দাও, সে কাজ করে যাবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে, এই তো যন্ত্র ভাবা হয়ে যাচ্ছে। তো শ্রমিকদের আবেগ ও ব্যক্তিগত চিন্তাকে গুরুত্ব না দিয়ে কেবল উৎপাদনের যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। উৎপাদনের, এটা দন্তের না হবে, উৎপাদনের যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। কাজের একঘেয়েমি হয়ে যাবে না, প্রতিদিন তুমি একই প্রোডাকশন করে যে একই কাজ করে যাচ্ছ, তাহলে সে তো যন্ত্র হয়ে যাবে, অ্যাকচুয়ালি একঘেয়েমি হয়ে যাবে। তার মধ্যে কোনো রকম প্রতিদিন একই কাজ করতে করতে বাধ্য করায় কর্মীদের মনে চরম একঘেয়েমি ও হতাশার সৃষ্টি হবে। আর শ্রমিক সংগঠনের বিরোধিতা, বলছে অতিরিক্ত খাটানো ও শোষণের ভয়ে শ্রমিক সংগঠনগুলো এর তীব্র বিরোধিতা করবে, ঠিক আছে। অসুবিধা আছে? তাহলে সমালোচনা করা যাবে। এবারে দেখি উপসংহার দেখো, তত্ত্বের সীমাবদ্ধতা সমালোচনা, অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি, ব্যয়বহুল, মনস্তাত্ত্বিক দিকের অবহেলা। 5টা সমালোচনা দেওয়া দরকার নেই, কটা দেবো, 3টে। আর যদি টেলারের সীমাবদ্ধতা আছে শুধু 5 নম্বরে, তাহলে তো হয়েই যাচ্ছে। অসুবিধা আছে? আর মূল ত্রুটি কি, মানবিক ও মনস্তাত্ত্বিক দিকগুলিকে উপেক্ষা করেছে।
আর এই মানবিক দিকগুলোকে কে দেখেছে? আবার পরে থার্ড ফেজে যে কাকে দেখবো, তৃতীয় পর্যায়ে এলটন মায়ো মানবিক সম্পর্ক তত্ত্বের গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে আসবো আমরা। দেখো এবার উপসংহার কি? যুগান্তকারী পরিবর্তন। সমালোচনা সত্ত্বেও তিনি প্রথম প্রমাণ করেন যে ব্যবস্থাপনা কোনো অনুমান নয়, এটি একটি কি? বিজ্ঞান। আধুনিক ব্যবস্থাপনার ভিত্তি আজকের সময় সমীক্ষা বা গতি সমীক্ষা টেলরের মস্তিষ্ক প্রসূত। মানসিক বিপ্লব, কারখানায় তার প্রস্তাবিত মানসিক বিপ্লব আজও সমান প্রাসঙ্গিক। আর লাস্ট হচ্ছে শেষ কথা কি? শেষ কথা দেখো, পরিশেষে বলা যায় বিংশ শতাব্দীর শুরুতে আধুনিক শিল্প বিকাশের ক্ষেত্রে টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা শুধু একটি তত্ত্ব ছিল না, এটি ছিল একটি যুগান্তকারী আন্দোলন। লেখা যাবে, মুখস্থ হয়ে যাবে। এইভাবে যদি আমরা নোটস করতে থাকি একদম ইজি হয়ে যাবে। এইভাবেই পড়ে যাও, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা নোটস আমরা তৈরি করব। আর তার আগে তো এই বুঝিয়ে বুঝিয়ে আমাদের পড়া হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কী বললাম? তাহলে এটা লেখা যাবে। যার যার প্রয়োজন হবে, বুঝতে অসুবিধা হবে, কোনো কোশ্চেন থাকলে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো।